শেষ হলো এসএসসির প্রথম দিনের পরীক্ষা। প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান, 2 মাসের মধ্যে ফল প্রকাশের আশা উপদেষ্টার। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। পূর্বাচলের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্লট নেওয়ার অভিযোগ। ক্ষমতা অপব্যবহার করে তার মেয়ের নামে এই প্লটটি নেওয়ার বিষয়ে সে সহযোগিতা করে। সেই হিসাবে এই মামলায় এক নম্বর আসামি হলো সাইমা ওয়াজেদ পুতুল, 2 নম্বর আসামি শেখ হাসিনা সহ আরো 14 জন। ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া গতিশীল করতে আগামী সপ্তাহে আসতে পারে সংশোধনী, জানালেন চিফ প্রসিকিউটর। আয়োজন নেই অধ্যাদেশের। যার কারণে অপরাধ হয়েছে, যারা এটা ডিজাইন করেছে, যারা প্ল্যান করেছে, নির্দেশ দিয়েছে এবং এগুলোর জন্য যাবতীয় ফ্যাসিলিটি দিয়েছে, তাদের বিচার আগে হবে। বাংলাদেশ সহ 60 দেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক 3 মাসের জন্য স্থগিত। ট্রাম্প প্রশাসনের দাবি, আলোচনার সুযোগ দিতেই এই স্থগিতাদেশ। জনবল সংকটে কুড়িগ্রামের সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবার বেহাল দশা। গড়ে 34,000 মানুষকে সেবা দিচ্ছেন একজন চিকিৎসক। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরও খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। শেষ হলো এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা। আমরা খবরাখবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই যেতে চাই হাসিবুল করিম বিজয়ের কাছে। তিনি আছেন রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বিজয়, পরীক্ষা তো শেষ, শিক্ষার্থীরা কি বলছেন? সার্বিক ব্যবস্থাপনা নিয়ে তারা কি সন্তুষ্ট? মধ্যে শেষ হয়ে গিয়েছে, একটা সময় শেষ হলেও কিন্তু এখন পর্যন্ত আসলে শিক্ষার্থীরা বের হওয়া শুরু করেনি। আপনি দেখতেই পাচ্ছেন যে গেটের মধ্যে কিন্তু অভিভাবকদের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। তারা আসলে তাদের যারা ছাত্র, তাদের যা সন্তান রয়েছে তাদেরকে আসলে রিসিভ করতেই আসলে তারা এখানে আছেন, অপেক্ষা করছেন। কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো পরীক্ষার্থী বের হয়নি। এই জন্য আসলে পরীক্ষার্থীদের সাথে আমার কথা এখনো হয়নি। তবে অভিভাবকদের সাথে কথা হয়েছে। তারা যেমনটি বলছেন যে পরীক্ষার রুটিন নিয়ে তাদের কিছুটা অভিযোগ বা মিশ্র প্রতিক্রিয়া আমি দেখতে পেয়েছি। তারা বলছেন যে পরীক্ষার প্রথম 3টি পরীক্ষা আসলে কোনো ধরনের কোনো বন্ধ তাদের দেওয়া হয়নি এবং বাংলা প্রথম পত্র পরীক্ষার পরে কিন্তু ইংলিশ প্রথম পত্র পরীক্ষাটা তাদের জন্য কিছুটা চ্যালেঞ্জিং বলেও মনে করছেন তারা। এবং পরীক্ষাটি শেষ হবে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্যে দিয়ে। এর মধ্যে তারা অনেকেই বলছেন যে ম্যাথ পরীক্ষার আগে কিন্তু তাদেরকে বন্ধ কিছুটা কম দেওয়া হয়েছে। আমি একটু যদি জানিয়ে রাখতে চাই, এবার কিন্তু এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 19,28,181 জন শিক্ষার্থী এবং মোট কেন্দ্র সংখ্যা হচ্ছে 2,291টি এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু আসলে শিক্ষার্থীদের জন্য যে আইনশৃঙ্খলা ব্যবস্থা, সেই আইনশৃঙ্খলা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু সার্বিক পরিস্থিতি দেখছেন। এছাড়াও যদি বলতে চাই যে এখন আপনি দেখতে পাচ্ছেন যে অভিভাবকদের কিন্তু কেন্দ্রের ভেতরে ঢোকার পারমিশন দিয়ে দেওয়া হয়েছে এবং তারা কিন্তু তাদের সন্তানদের নিতে কিন্তু তারা অভিভাবকরা আসলে কেন্দ্রের ভেতরে ঢুকছে, যেন বাইরে আসলে জটলা সৃষ্টি না হয় এবং যানজটের সৃষ্টি না হয়, সেটাও আসলে আইনশৃঙ্খলা বাহিনীর লক্ষ্য রাখছে। এছাড়াও যদি বলতে চাই যে এবার পরীক্ষার যে প্রশ্নফাঁসের যে একটি বিষয় রয়েছে, সেই ধরনের কোনো গুজব কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। 11টা নাগাদ আসলে শিক্ষা উপদেষ্টা এসেছিল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। সেখানে এসে তিনি আমাদের বলেছেন যে পরীক্ষা ফাঁসের যে গুজব, সেই গুজব জানি কেউ আসলে কান না দেয় এবং এতে করে আসলে শিক্ষার্থীদের কিছুটা ক্ষতি হবে বলে মনে করছে শিক্ষা উপদেষ্টা। সব কিছু মিলে সার্বিক পরিস্থিতি, আজকের পরীক্ষা বেশ ভালোভাবেই অনুষ্ঠিত হয়েছে, এমনটাই আমরা জানতে পেরেছি। শাওন। বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু যেতে চাই চট্টগ্রামের ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে আছেন মামুনুর রশিদ অভি। পরীক্ষা কেমন হলো? শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে বের হয়েছে, তাদের সাথে কথা হয়েছে কিনা? সার্বিক ব্যবস্থাপনা নিয়ে অভিভাবক যারা রয়েছেন তারা সন্তুষ্ট কিনা জানাবেন।
শাওন, মাত্রই পরীক্ষা শেষ হয়েছে, নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার পেছনে পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কেন্দ্র থেকে এখন বের হচ্ছেন এবং পরীক্ষাটি মূলত আজকে বাংলা প্রথম পত্র সকাল 10টায় অনুষ্ঠিত হয় এবং সে 3 ঘন্টা দীর্ঘ পরীক্ষার শেষে শিক্ষার্থীরা এখন বের হচ্ছেন এবং এই পরীক্ষা কেন্দ্র করে একেবারে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে যদি বলতে চাই, অভিভাবক যারা রয়েছেন তারা সন্তুষ্ট এবং আপনি জানেন এই প্রথমবারের মতো কিন্তু করোনা এবং বন্যা পরবর্তী সময়ে কিন্তু এবারেই পূর্ণাঙ্গ সিলেবাসে তাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে। ফলে এর আগে পরীক্ষা হয়েছিল অর্ধেক সিলেবাসে, ফলে এবারে পরীক্ষাটা একটু বলা যায় ব্যতিক্রম। তারা পূর্ণাঙ্গ সিলেবাসে দীর্ঘদিন লেখাপড়া করেছেন, তাদের যে প্রস্তুতি ছিল সেটিও তারা নিয়েছেন এবং কিছু শিক্ষার্থী বলছিলেন বের হওয়ার পরেই মূলত তাদের যে পরীক্ষা প্রস্তুতি ছিল, প্রশ্নপত্র পরীক্ষার মান এবং প্রশ্নের মান নিয়ে অনেকেই সন্তুষ্ট প্রকাশ করেছেন, বলেছেন পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্নপত্র ঠিকঠাক ছিল এবং পুরো পরীক্ষাটাকে নিয়ে কিন্তু চট্টগ্রাম যে শিক্ষা বোর্ড রয়েছে তারা আসলে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। আপনি জানেন ঈদের আগেও পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কেন্দ্র সচিবের সাথে তারা বৈঠক করেছেন যাতে প্রশ্নপত্র কোনোভাবেই যাতে ফাঁস না হয় সেই বিষয়ে কিন্তু বাড়তি নজরদারি রয়েছেন এবং ভিজিলেন্স টিম ছিল কেন্দ্রের মধ্যে এবং বাইরে ছিল যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, অন্তত পরীক্ষাটি যাতে নির্বিঘ্নে শেষ হয় সে বিষয়ে কিন্তু বাড়তি নজরদারি রয়েছে। আমরা দেখেছিলাম পরীক্ষা কেন্দ্র সকাল 10টা হওয়ার পরেই বিভাগীয় কমিশনার সহ এবং যারা রয়েছেন পুলিশ কমিশনার তারাও বিভিন্ন কেন্দ্রটি পরিদর্শন করেছেন, জানিয়েছেন একেবারে পূর্ণাঙ্গভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য এবং বিভিন্ন গোয়েন্দা নজরদারি রয়েছে যাতে কোনো ধরনের পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ফাঁস যাতে কোনোভাবেই না হয়। এবং আপনি জানেন পরীক্ষার দিন প্রতিদিন সকাল 10টার আগেই ডিসি অফিস অর্থাৎ ট্রেজারি অফিস থেকে 4 সেটের প্রশ্নপত্র নিয়ে আসা হয়, সেখান থেকে এক সেটের পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেটি কিছুক্ষণ আগে থেকে জানানো হয়। ফলে প্রশ্নপত্র ফাঁস নিয়ে এবারে বাড়তি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং শিক্ষার্থী অভিভাবক যারা রয়েছেন তারাও বলছিলেন যে সবকিছু মিলিয়ে এবারের পদক্ষেপ খুবই ভালো ছিল, সুষ্ঠু এবং সুন্দরভাবে আজকেই বাংলা প্রথম পত্র পরীক্ষাটি শেষ হয়েছে এবং অনেকে আসলে বের হচ্ছেন এখন। শাওন, অনেক ধন্যবাদ আপনাকে। এবার একটু রাজশাহীর খবর জানবো, সহকর্মী তারেক মাহমুদ সঙ্গে আছেন। তারেক, আপনি কোন কেন্দ্রে রয়েছেন? প্রথম দিনের পরীক্ষার প্রশ্নপত্র সার্বিক পরিবেশ নিয়ে কোনো কথা হয়েছে কিনা এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীর সঙ্গে? মাত্রই তো পরীক্ষা শেষ হলো। শাওন, সকাল থেকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি রয়েছি রাজশাহীর কলেজিয়েট স্কুলে এবং একটু আগেই পরীক্ষা শেষ হয়েছে এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে বের হতে শুরু করেছে এবং রাজশাহীর যে মোট 27টি কেন্দ্র রয়েছে রাজশাহী নগরীর, এই 27টি কেন্দ্রে আমি সকাল থেকে দেখতে পাচ্ছি যে সুষ্ঠুভাবে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং রাজশাহী শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান মোফাকুরুল ইসলাম, সচিব রয়েছে শামীমারা চৌধুরী, তারা কেন্দ্রগুলোতে এসেছেন, এসে কিন্তু তারা কেন্দ্র ঘুরেছেন, সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা কেমন একটু আপনাদের কাছে জানতে চাইব, যদি একটু জানতে চাই এখানকার যারা শিক্ষার্থী রয়েছেন একটু আপনাদের কাছে পরীক্ষা আসলে সকলে পরীক্ষা কিন্তু দিয়েছেন এবং দিয়ে কিন্তু তারা বের হচ্ছেন। আমি যতটুখানি দেখতে পাচ্ছি সকাল 10টা থেকে এবং এই 1টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে রাজশাহীর যে কলেজিয়েট স্কুল রয়েছে। পরীক্ষা কেমন হলো? কোশ্চেন কেমন এসেছিল? পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো, এটা হচ্ছে মেন বিষয়। কেন? কেন? মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। ধন্যবাদ আপনাকে। এবং আরও যারা শিক্ষার্থী রয়েছে তার শিক্ষার্থীরা বের হতে শুরু করেছেন। আমরা একটু জানতে চাইবো যে পরীক্ষার পরিবেশ কেমন ছিল, এবার কোশ্চেন কেমন হয়েছে? কোশ্চেন ভালো হয়েছে এবারে, কিন্তু পরীক্ষার গার্ডও ভালো ছিল আর খুব মনোরম পরিবেশে এবার পরীক্ষা হয়েছে, খুব ভালো পরীক্ষা হয়েছিল। এবার কোশ্চেন কেমন ছিল, পরিবেশ কেমন ছিল? কোশ্চেন আলহামদুলিল্লাহ সহজ ছিল আর পরিবেশ তো অনেক মনোরম ছিল। শাওন, সকাল থেকে আমি রাজশাহীর যে কয়েকটি কেন্দ্র ঘুরেছি, রাজশাহী পিএন স্কুল, কলেজিয়েট স্কুল সহ কয়েকটি স্কুলে কিন্তু আমি ঘুরেছি। সকাল থেকে দেখতে পাচ্ছি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যারা পরীক্ষার দায়িত্বরত ছিল সকলে কিন্তু সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরীক্ষা দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এবং গোয়েন্দা নজরদারিতেও কিন্তু ছিল। কেউ কোনো অসৎ উপায় কিন্তু অবলম্বন করেছে এমন খবরটি পাওয়া যায়নি এবং রাজশাহী শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তা আছেন তারা প্রত্যেকটি কেন্দ্রেই ঘুরে ঘুরে দেখেছেন এবং সকল কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে রাজশাহীর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রথম দিন। শাওন, তারেক, ধন্যবাদ আপনাকে।
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে প্রশ্ন ফাঁসের গুজব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। সকাল 11টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। বলেন, গুজব শিক্ষার্থীদের উপর মানসিক চাপ সৃষ্টি করে। ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। 2 মাসের মধ্যে পরীক্ষার ফলাফল ঘোষণা করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন শিক্ষা উপদেষ্টা। সকাল 10টা থেকে শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর 1টায়। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে নেওয়া হচ্ছে এসএসসি পরীক্ষা। এবছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে 19,28,181 জন শিক্ষার্থী। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে, প্যারেন্টসদের মানসিক চাপ থাকে, শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে। সো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন, তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের আবেদনের প্রেক্ষিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এই পরোয়ানা জারি করেন। অন্য আসামিরা হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ওই মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, শেখ হাসিনার সাবেক একান্ত সচিব সালাউদ্দিন সহ মোট 18 জন। ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের জন্য 60 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এই মামলা করে দুদক। প্রাথমিক তদন্তে প্রমাণিত হয় আসামিরা ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠার 6টি প্লট বরাদ্দ প্রদান ও গ্রহণ করেন। সাইমা ওয়াজেদ পুতুল, তার নামে সুধা সদন, সেটা একটি রাজুকের প্লট। সে সুধা সদনের সে একটা অংশীদার, সেখানে তার নাম আছে। এবং এছাড়া গুলশানে একটি প্লটও এই সাইমা ওয়াজেদ পুতুলের নামে সেখানে বরাদ্দ আছে। তাহলে রাজুকের এই বরাদ্দগুলো থাকার পরেও বেআইনিভাবে তারা দেশের রাজুকের কোনো আইন অমান্য করে তাদের নামে প্লটটা নেওয়া হয়। এবং শেখ হাসিনা নিজে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সে ক্ষমতা অপব্যবহার করে তার মেয়ের নামে এই প্লটটি নেওয়ার বিষয়ে সে সহযোগিতা করে। সেই হিসাবে এই মামলায় 1 নম্বর আসামি হলো সাইমা ওয়াজেদ পুতুল, 2 নম্বর আসামি শেখ হাসিনা সহ আরো 14 জন। দর্শক, মহানগর দায়রা জজ আদালতে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। বিস্তারিত জেনে নেব তার কাছ থেকে। রাব্বি, এই মামলায় দুদক আসলে কার বিরুদ্ধে কি কি অভিযোগের প্রমাণ পেয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। প্রথমত মামলার যে কাগজ, সেই কাগজে যে বিষয়টি স্পষ্ট করে বলা আছে যে সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনার কন্যা, তার ধানমন্ডিতে একটি রাজুকের প্লট তিনি এর আগেই তার নামে বরাদ্দ করা ছিল। এবং এছাড়া আরও বেশ কয়েকটি জায়গায়, গুলশান সহ আরও বেশ কয়েকটি জায়গায় তার নামে প্লট ছিল। এই প্লট থাকার পরও তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন সরকার প্রধান ছিলেন তখন তিনি সর্বোচ্চ পদের অধিকারী যখন ছিলেন, তখন তিনি তার ক্ষমতার অপব্যবহার করে এই যে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে যে প্লট 10 কাঠার প্লট, সেই প্লটটি তার মেয়ের নামে বরাদ্দ দিয়েছেন। এই অভিযোগ ছিল, দুদক তদন্ত করেছে, তদন্তে প্রমাণ করতে পেরেছে যে এটি আসলে তিনি বিশ্বাসভঙ্গ করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন। এবং সেই সাথে এই পুরো প্রক্রিয়াটার সাথে শাওন রাজুক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মচারীর নামও এখানে আছে, যারা এই অনিয়মের সঙ্গে যুক্ত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশ তারা পালন করেছেন। সে কারণে তারাও আসামি। তার মানে শাওন যেটি দাঁড়ালো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক এবং সেই সাথে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ আরও 16 জন এই মামলার আসামি, এবং তাদের বিরুদ্ধে আদালত আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দিয়েছেন। এখন যেহেতু পলাতক আছে অধিকাংশ আসামি, সেক্ষেত্রে পলাতক থাকা অবস্থায়ও এই মামলার বিচার কাজ চলতে বাধা নেই বলে আমাদেরকে আইনজীবীরা জানিয়েছেন। শাওন। রাব্বি, ধন্যবাদ আপনাকে।
বিদেশে পলাতক 10 আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তারা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আকমা মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নজরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত, তারেক আহমেদ সিদ্দিকী। দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একথা বলেন। তিনি জানান, বিচার প্রক্রিয়াকে সহজ করতে আগামী সপ্তাহে ট্রাইব্যুনাল আইনে কয়েকটি সংশোধনী আসতে পারে। জানান, গণহত্যা ও গুমের ঘটনায় ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 339টি অভিযোগ এসেছে। এর মধ্যে 39টি তদন্ত চলমান। মামলা হয়েছে 22টি। এসব মামলায় 141 জন আসামি, গ্রেপ্তার 54 জন, পলাতক 87 জন। যারা ডাইরেক্টলি কানেক্টেড অ্যাট্রোসিটিতে আইডেন্টিফাইড সেগুলোরই ধরব। আর প্রধানত যার কারণে অপরাধ হয়েছে, যারা এটা ডিজাইন করেছে, যারা প্ল্যান করেছে, নির্দেশ দিয়েছে এবং এগুলোর জন্য যাবতীয় ফ্যাসিলিটি দিয়েছে, তাদের বিচার আগে হবে। সে কারণে সিয়েরা লিওন, রুয়ান্ডা, ফরমার ইউগোস্লাভিয়ার যে ট্রাইব্যুনাল, কেন 10 জন 12 জন কেন? কারণ হয়েছে এটা যে ওইখানে কিন্তু আপনি এইভাবে যদি সমস্ত সোলজারের বিচার করেন, লাখ লাখ সোলজারের বিচার করা যায় না। দর্শক, এই মুহূর্তে অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। সরাসরি যাব তার কাছে। সবুজ, আমরা জেনেছি ইন্টারপোলে অনুরোধ করা হয়েছে রেড নোটিশের জন্য। আসামিদের অবস্থান কোথায় জানা গেল সে সম্পর্কে জানতে চাই। এ নিয়ে পরবর্তী পদক্ষেপ কি, সেই তথ্য জানাবেন আমাদের। আজকে রিপোর্টার ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট যারা যে রিপোর্টারগুলো কভার করেন তাদের সঙ্গে এই মতবিনিময় সভায় মূলত এই বিষয়টি উঠে এসেছে এবং এখানে যেই আসামিরা বিদেশে পলাতক রয়েছেন বা যারা পলাতক রয়েছেন তারা প্রসিকিউশন টিমের পক্ষ থেকে নিশ্চিত হয়েছেন যে এই যেই 10 জনের বিরুদ্ধে মূলত রেড নোটিশ জারির অনুরোধ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, তারা জেনেছেন যে এই 10 জন বিদেশে পালিয়ে আছেন, সেই কারণে মূলত এই রেড নোটিশ জারি করা হয়েছে। তবে কোথায় কোন দেশে পালিয়ে আছেন সেটি এখন পর্যন্ত তারা জানাতে পারেননি। তবে এর পরের যে প্রক্রিয়াগুলো রয়েছে, যেহেতু এটি মূলত আইজিপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে এটি এখন ইন্টারপোলে মূলত এই চিঠিটি পাঠানো হয়েছে। এর পরে ইন্টারপোলের পক্ষ থেকে রেড নোটিশ জারির যে বিষয়টি সেটি ইন্টারপোলের কার্যক্রম করবেন এবং এটি নিয়ে সংশ্লিষ্টরা হয়তো পরবর্তী তাদের যে যোগাযোগের জায়গাটি সেই যোগাযোগটি করবেন। তারা বলছেন যে এটি দ্বিতীয়, অর্থাৎ প্রসিকিউশন টিমের যতটুকু জানিয়েছেন যে এটি দ্বিতীয় রেড নোটিশ জারির অনুরোধ। এর আগে প্রথমবার শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে একটি রেড নোটিশ জারির অনুরোধ জানানো হয়েছিল। তবে সেটির ব্যাপারেও কিন্তু এখন পর্যন্ত ইন্টারপোলের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটিরও কিন্তু এখন পর্যন্ত রেড নোটিশ জারি করেননি, যদিও তারা বলছেন যে তারা ইন্টারপোলের সঙ্গে যোগাযোগটি অব্যাহত রেখেছেন। এর বাইরে মূলত বিগত এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের পর ট্রাইব্যুনালের যে কার্যক্রম, সেই কার্যক্রমের গত 8 মাস ধরে তারা যে তদন্তের প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো নিয়ে মূলত এই সংশ্লিষ্ট যে রিপোর্টার তাদের সামনে আপডেটগুলো তুলে ধরেন। তারা বলছেন যে এখন পর্যন্ত তারা 22টি মামলা দায়ের করা হয়েছে এবং 22টি মামলায় 1000 জনের বেশি আসলে যারা সংশ্লিষ্ট ঘটনার সাক্ষী তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বিভিন্ন জায়গা, গুমের যে জায়গাগুলো সেই জায়গাগুলো পরিদর্শন করা হয়েছে। 15টি জেলার এই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের যে আন্দোলন হয়েছিল সেই জায়গাগুলো মূলত পরিদর্শন করা হয়েছে এবং তারা বলছেন যে তারা তদন্ত কাজের অগ্রগতি খুব স্মুথলি করার চেষ্টা করছেন এবং তদন্ত কাজগুলো যেন দ্রুত শেষ করা যায় সেই চেষ্টাই করে যাচ্ছেন। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। শেখ হাসিনাকে গ্রেপ্তারের বিষয়ে ইন্টারপোলে চিঠি দেওয়া হয়েছে, তবে সেই বিষয়ে এখনও নতুন কোনো তথ্য নেই, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে আর কোনো মব সহ্য করা হবে না। মবের বিরুদ্ধে সবাইকে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় লুট হওয়া সব অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত হুমকি থাকবে, এই মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এগুলি ক্ষেত্রে আপনারা বলবেন এবং যারা ছিনতাই করে নিচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এগুলি ক্ষেত্রে আপনারা
সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয়, যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে, এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট, অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে, পুড়া গেছে, থানা পুড়া গেছে, ওগুলো তো সব আমরা করে দিতে পারিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এখন কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি এখন সেখানে চলে যাচ্ছি। রাষ্ট্রের জন্য সম্পদ হতে পারেন না। যারা অবহেলায় অসময়ে ঝরে যায়, আমরা সবাইকে আহ্বান করছি সমগ্র জাতির মধ্যে এই বার্তাটা আপনারা ছড়িয়ে দিবেন। যেখানেই আপনারা মেধাবী সন্তানদের খুঁজে পাবেন যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত অথবা সমাজের সুযোগ সুবিধা বঞ্চিত, সুযোগ পেলে তারা তাদের মধ্য দিয়ে সমগ্র জাতির সম্পদে পরিণত হতে পারেন, সেরকম মেধাবীদেরকে আপনারা খুঁজে বের করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান আরও একটি সংগঠনের মধ্য দিয়ে এবং বিএনপি সমগ্র দেশে মানবিক সাহায্য, পড়াশোনার জন্য মেধাবীদের সাহায্য, যারা অর্থাভাবে উচ্চশিক্ষা করতে পারছেন না তাদের দায়িত্বভার সহ অনেক অসহায় পরিবারের যারা বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়ে মানবতার জীবনযাপন করছে, সেরকম অনেক পরিবারের দায়িত্ব নিয়েছে। আমাদের এই পদক্ষেপটি, ওনার এই পদক্ষেপটি সারা বাংলাদেশের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দেয় যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ মানবতার সেবায়, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে এবং মেধার বিকাশে বিশেষত সক্রিয় ভূমিকা পালন করবে, সেটা আমাদের সাধ্য এবং সামর্থ্যের মধ্যে। কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বাংলাদেশ সহ প্রায় ৬০টি দেশের উপর আরোপিত নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলোর উপর ন্যূনতম ১০% রেসিপ্রোকাল ট্যারিফ অর্থাৎ পাল্টা শুল্কারোপ বজায় থাকবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে ২১% বাড়িয়ে ১২৫% শুল্ক নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী চীনের জন্য। আবারও মার্কিন শুল্ক নীতিতে বড় পরিবর্তন। ৬০টির মতো দেশে ওয়াশিংটন আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের ২৪ ঘন্টা না পেরোতেই তা স্থগিত করল হোয়াইট হাউস। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশিয়ালে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে আরোপিত নতুন শুল্ক, যার আওতায় পড়বে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। তবে দেশগুলোর ওপর ন্যূনতম ১০% শুল্ক বজায় রাখবে ওয়াশিংটন। আগে থেকে ধার্য ১৫% সহ বাংলাদেশকে গুনতে হবে মোট ২৫% শুল্ক, যার ফলে কিছুটা স্বস্তি ফিরবে দেশের রফতানি বাজার, বিশেষ করে পোশাক খাতে। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $৮৪০ কোটি পণ্য রফতানি করে বাংলাদেশ, যার মধ্যে বড় অংশই তৈরি পোশাক। গত কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম, বিশেষজ্ঞদের নিয়ে কাজও করছিলাম। এটা আমাদের মন থেকে নেওয়া সিদ্ধান্ত, যা যুক্তরাষ্ট্র সহ গোটা পৃথিবীর জন্য ইতিবাচক। যারা কিছু করেনি সেসব দেশের কোনো ক্ষতি করতে চাই না। দেশগুলো আলোচনায় বসতে চায়, আমরা সবকিছু ঠিক করতে চাই। তবে একেবারেই ভিন্ন চিত্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ক্ষেত্রে। ওয়াশিংটনের সবচেয়ে বড় বাণিজ্যিক এই প্রতিদ্বন্দ্বীর জন্য আবারও শুল্ক বাড়ানো হয়েছে। এ দফায় ২১% বৃদ্ধি করে ১২৫% শুল্কারোপ করা হয়েছে বেইজিং এর ওপর। এর আগে ট্রাম্পের দেশের ওপর ৮৪% শুল্কারোপ করে শি জিনপিং এর দেশ।
প্রেসিডেন্ট ট্রাম্প সফল আলোচনার কৌশল হিসেবে এক সপ্তাহ আগে এই সিদ্ধান্ত নিয়েছিলেন, যা ৭৫টিরও বেশি দেশকে আলোচনার জন্য এগিয়ে নিয়ে এসেছে। বিশ্বের প্রতিটি দেশ যারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে চায়, আমরা তাদের কথা শুনতে ইচ্ছুক। এদিকে নতুন শুল্ক স্থগিতের ঘোষণার পরপরই চাঙা হয়ে ওঠে বৈশ্বিক পুঁজিবাজার। সিদ্ধান্তের ঘণ্টাখানেকের মধ্যে ৯.৫% বেড়েছে মার্কিন পুঁজিবাজারের সূচক S&P 500, ১২.২% এবং প্রায় ৮% করে বেড়েছে নাসডাক ও ডাও জোন্স। স্থিতি ফিরতে শুরু করেছে এশিয়ার শেয়ার বাজারেও। জাপানের নিকেই এশিয়ার সূচক বেড়েছে ৮%-এরও বেশি। পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বুধবার ১০ থেকে ৫০% শুল্ক কার্যকর হয় বাংলাদেশ সহ প্রায় ৬০টি দেশে। অনিক রহমান, যমুনা নিউজ। ২৪ ঘন্টা না পেরোতেই কেন নতুন শুল্ক নীতি থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প? মার্কিন পুঁজিবাজারে ভয়াবহ ধস সামলাতেই কি তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট? যদিও দেশটির বাণিজ্যমন্ত্রীর দাবি চাপে পড়ে নয়, বরং আলোচনায় আগ্রহী দেশগুলোকে সুযোগ দিতেই আরোপিত নতুন শুল্ক স্থগিত করা হয়েছে। এদিকে চীনের উপর বিপুল শুল্ক আরোপ করলেও এখনও দেশটির সাথে আলোচনায় বসতে চান ট্রাম্প। ১৮৫টি দেশ ও অঞ্চলের পণ্যে ডোনাল্ড ট্রাম্প বর্ধিত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই বিশ্ব অর্থনীতিতে শুরু হয় ব্যাপক অস্থিরতা। ধস নামে বিভিন্ন দেশের শেয়ার বাজারে, মার্কিন পুঁজিবাজারও সাক্ষী হয় নজিরবিহীন দরপতনের। যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক কার্যকরের ২৪ ঘন্টা না পেরোতেই সিদ্ধান্ত বদল ট্রাম্পের। প্রশ্ন উঠেছে, তবে কি মার্কিন শেয়ার বাজারের অস্থিরতা চাপে ফেলেছে প্রেসিডেন্টকে, যার কারণে আবারও পরিবর্তন আনতে বাধ্য হলেন শুল্ক নীতিতে? অবশ্য মার্কিন প্রশাসনের স্পষ্ট দাবি, বাজার পরিস্থিতির কারণে নয়, বরং আলোচনায় আগ্রহী দেশগুলোকে সুযোগ দিতেই সিদ্ধান্ত পাল্টেছেন ট্রাম্প। আমি নিশ্চিতভাবেই বলতে পারি, বাজার পরিস্থিতি বিবেচনায় ট্রাম্প এই সিদ্ধান্ত নেননি। ট্রাম্প এক্ষেত্রে নীতি নির্ধারক, তিনি নিজেই আলোচনায় আগ্রহী। আর আমাদের কাছে আলোচনায় বসার জন্য এত বেশি ফোন আসছিল যে রীতিমতো পাগল হওয়ার দশা। অসাধারণ এই মিত্রদের উপেক্ষা করা অসম্ভব। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, পাল্টা পদক্ষেপ নিলে বিন্দুমাত্র ছাড় দেবে না দেশটি। শুল্ক সমস্যার সমাধান করতে হবে আলোচনার টেবিলেই। আর এই কারণেই চীনের শুল্ক না কমিয়ে উল্টো বাড়ানো হয়েছে। রেসিপ্রোকাল শুল্ক কিন্তু বহাল আছে। আমরা শুধু ১০% বেশি যাদের, তাদেরটা 10% করেছি। চীন আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে। আমাদের প্রেসিডেন্টের অবস্থান স্পষ্ট। আপনি যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেন, তবে তিনি বিন্দুমাত্র ছাড় দেবেন না। ১২৫% ট্যারিফ ধার্য করলেও চীনের সাথেও আলোচনায় বসতে চান ট্রাম্প। এই নেতার ধারণা, শিগগিরই শি জিনপিং তার সাথে যোগাযোগ করবেন। বাণিজ্য যুদ্ধ নিয়ে আমি উদ্বিগ্ন নই। শি খুবই বুদ্ধিমান মানুষ। আশা করি দুই দেশের জন্যই লাভজনক একটি চুক্তি করব আমরা। এতদিন আমাদের ঠকানো হয়েছে, আমরাই সেই সুযোগ তৈরি করে দিয়েছি। আমি তাকে খুব ভালোভাবে চিনি। শি তার দেশকে ভালোবাসেন। আশা করছি শিগগিরই তার ফোন কল পাবো। ইউরোপীয় ইউনিয়নের সব দেশ, ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও বাংলাদেশ সহ যেসব দেশের উপর আরোপিত বর্ধিত শুল্ক 10%-এর বেশি ছিল, তা স্থগিত করেছেন ট্রাম্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রয়োজনে সম্মিলিতভাবে সশস্ত্র প্রতিবাদ করতে হবে, এই মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলার পাদদেশে হয় মানববন্ধন। গাজায় চলমান গণহত্যা ও বর্বরতার বিরুদ্ধে বিশ্বের শক্তিশালী দেশগুলোকে শক্ত অবস্থান নেওয়ার দাবি জানান তারা। এ সময় ওআইসি এবং জাতিসংঘের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি মানবতা ও মানবাধিকার রক্ষায় বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি তোলেন তারা। অভিযোগ, গাজাকে বিশ্ব মানচিত্র থেকে নিশ্চিহ্ন করার পায়তারা করছে ইসরায়েল। তাদের নৃশংসতা থেকে শিশুরাও বাদ পড়ছে না। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদের নামে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানান শিক্ষক নেতারা। সবাইকে এক হয়ে, সারা বিশ্বকে, সভ্য দেশগুলোকে এক হয়ে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, প্রতিবাদ করতে হবে। যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবাদ করতে হবে। আমরা ফিলিস্তিনিদের পাশে আছি, থাকবো, এবং আমি আক্তার স্যারের সাথে যদি প্রয়োজন হয় আমরা যোদ্ধা হিসাবে সেখানে যাব। যদি আমিও ওখানে নাম লেখাতে রাজি আছি।
সিলেটে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় আরও একটি মামলা হয়েছে। বুধবার রাতে মহানগরের কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন বাটার আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাসিম বিল্লাহ। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে 800 থেকে 900 জনকে। এই নিয়ে হামলা ভাঙচুরের ঘটনায় 3টি মামলা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 23 জন। গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত সোমবার সিলেটে বিক্ষোভ মিছিল হয়। এ সময় নগরের 13টি দোকান, রেস্তোরাঁ, সুপার শপ ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় কিছু শৃঙ্খল মানুষ। হাসপাতাল নিজেই যেন অসুস্থ। কুড়িগ্রাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জনবল সংকট দীর্ঘদিনের সমস্যা। একই অবস্থা জেলার 9 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোই। এই অঞ্চলে গড়ে 34,000 মানুষকে সেবা দিচ্ছেন একজন চিকিৎসক। 5 শতাধিক চর ও দ্বীপচর নিয়ে কুড়িগ্রামের মূল ভূখণ্ডে প্রায় 25 লাখ মানুষের বাস। বিপুল সংখ্যক এই জনসংখ্যার বিপরীতে চিকিৎসক মাত্র 74 জন। দরিদ্রপীড়িত অঞ্চলটির মানুষের চিকিৎসার একমাত্র ভরসা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রতিদিন দূরদূরান্ত থেকে বহির্বিভাগে সেবা নেন প্রায় 300 রোগী। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ, পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধ। ধারণ ক্ষমতার বিপরীতে ভর্তি দ্বিগুণ রোগী। এক একজন রোগী চিকিৎসকের দেখা পান দিনে একবারই। ডাক্তার তো 24 ঘন্টা একবার আসে। যে ওষুধগুলো লিখে দিয়ে আসে সেগুলো আমার বাইরে থেকে কিনতে হয়। যে স্যালাইন লাগা রোগী সেটাও আমার বাইরে থেকে কিনতে হয়। রক্ত পরীক্ষা সেটাও আমি তো বাইরে থেকে করতে হয়। আমার যে কাগজ দিচ্ছে সেটা বাইরে। এগুলো নিয়ে আমি কি বাইরে যদি করি তার সদর হাসপাতালে থাকে তো আমার লাভ নাই। 3 দিন থাকি আসি, একদিন পর পর প্রত্যেক দিন 10টার সময় করে আসে, দিনে 24 ঘন্টা পর। 150 টাকা খরচ করি, এখানে আসি খালি প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট দেয়, আর কোনো নাই। হাড়ের ডাক্তারও নাই। হাসপাতালে এসে বাহির থেকে ওষুধ কিনে খাওয়া লাগে, খালি হাসপাতালে উন্নতি চাই। হাসপাতালে কনসালটেন্ট সার্জারি, কার্ডিওলজি, গাইনি, প্যাথোলজিস্ট, এমনকি নাক কান গলা বিষয়ক চিকিৎসা নেই। 175 জন চিকিৎসকের জায়গায় পদ খালি রয়েছে 157টি। একই অবস্থা 9 উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। 2 শতাধিক চিকিৎসকের প্রয়োজনীয়তা থাকলেও আছেন মাত্র 56 জন। বুড়িয়া বুড়ি 1.5 ঘন্টার থাকি গানে দাঁড়ে লাইনে, কিন্তু ঔষধের দেখা আবার নিজে না, ডাক্তারও দেখাও আবার নিজে। প্রায় স্টাফেরা এরাই ঔষধ তোলে বেশি। এরা বিভিন্ন টোকেন নিয়ে যায় ডাক্তারের কাছে, ওখানে যে টোকেন লেখিয়ে এরা টিকিট ছাড়া ঔষধ তোলে প্রায় নিয়ত আমি দেখি। 2 ঘন্টার থেকে শুধু ভিড়, মনে কর লাইন খালি টানতেছি, হাড়ের সমস্যা, ব্যথা আরও তো জোরে লাগতেছে। এইটা আমাদের আন্দোলনের বিষয়, কারণ আমাদের জীবন মরণের সাথে জড়িত হচ্ছে আমাদের হসপিটাল। সেখানে এসে যদি আমাকে সিন্ডিকেট, ডাক্তারহীন, নোংরা, এখানে ঢুকলে অসুস্থ হওয়ার মতো অবস্থা। সিভিল সার্জন বলছেন সংকট নিরসনে চিকিৎসক প্রয়োজন প্রায় 5000। চিঠিও রেডি আছে যে আমরা এমনি মৌখিকভাবে জানিয়েছি, এবার চিঠি আকারে জানিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ম্যান পাওয়ারের সংকট আছে, কী ধরনের জনবল সংকট আছে এবং সেগুলো চাহিদা দিয়ে এর আগেও দেয়া হয়েছে, আবার আমরা দিচ্ছি। জনবল সংকটে গুরুতর রোগীদের পাঠানো হয় রংপুর কিংবা ঢাকায়। পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হয় বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। নারী বিশ্বকাপ বাছাই পর্বের খবর। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 271 রান। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টসে জিতে ফিল্ডিং নেয় থাইল্যান্ড। 8 রানে ইসমা ফিরলেও দ্বিতীয় উইকেট জুটিতে 50 তুলে নেন ফারজানা হক, শারমিন আক্তার। ব্যক্তিগত 53 রানে ফেরেন ফারজানা হক। সেঞ্চুরি হাঁকিয়ে ক্যাচ আউটের ফাঁদে পড়েন অধিনায়ক নিগার সুলতানা। এই ম্যাচের একাদশে আছেন ফারজানা হক, ইসমা তানজিম, শারমিন আক্তার, সোভানা মোস্তারি, ঋতুমণি, ফাহিমা খাতুন, রাবেয়া, নাহিদ আক্তার, জান্নাতুল ফিরদৌস, মারুফ আক্তার। এর আগে বাছাই পর্ব উপলক্ষে খেলেছে 2টি প্রস্তুতি ম্যাচ। স্কটল্যান্ডের সঙ্গে প্রথমটি নিগার নাহিদারা জিতেছে 5 উইকেটে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান এই দলকে হারিয়েছে 167 রানের বিশাল ব্যবধানে। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি শাওন দত্ত বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী জান্নাতুল কলি। সঙ্গে থাকুন।